আপনি ইন্টারনেটের এমন একটি গহীনে পা রেখেছেন যেখানে কোনো সার্চ ইঞ্জিন আপনাকে নিয়ে যেতে পারে না, কোনো গুগল কিংবা কোনো ফেসবুক এখানে কাজ করে না। মাত্র কয়েকশো ডলারের বিটকয়েনের বিনিময়ে নাকি ভাড়া করা যায় হিটম্যান অথবা কন্ট্রাক্ট কিলার, অথবা লাইভ স্ট্রিমে মানুষের উপর দেখা যায় নির্মম অত্যাচার, যাকে বলা হয়ে থাকে রেড রুম। আর ভুল করে কোনো লিঙ্কের মধ্যে ক্লিক করলে নাকি আপনার ওয়েবক্যাম অথবা আপনার কম্পিউটার অথবা আপনার ডিভাইস হ্যাক হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু এখন আমি যদি আপনাকে বলি, আপনি ইউটিউব মুভি অথবা নাটকে, ক্রাইম থ্রিলারে ডার্ক ওয়েব সম্পর্কে যা শুনেছেন তার 90 ভাগই মিথ্যা, বানোয়াট বা ভিত্তিহীন। ডার্ক ওয়েবে ভাড়াটে খুনিতে যে সাইটগুলো দেখা যায় সেগুলোর প্রায় 100 ভাগই আসলে মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা বা সাইবার স্ক্যাম। এখন আপনি হয়তো অনেক বড় বড় ইউটিউবারদের বলতে শুনেছেন যে ভাই, ডার্ক ওয়েব তো ইন্টারনেটের 80 থেকে 90 ভাগ অংশ জুড়ে আছে, কিন্তু আমরা তো কিছু জানি না এই ব্যাপারে, এটা তো অনেক সিক্রেট একটা জিনিস। ভাই ভণ্ডামি বাদ দেন, ডার্ক ওয়েব ইন্টারনেটের 80 থেকে 90 ভাগ অংশ জুড়ে নাই। ডার্ক ওয়েবের যদি এক্সিস্টেন্সের কথা আমি বলি তাহলে এটা হয়তো ইন্টারনেটের 1%ও হবে না। সো হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ এক্সপ্লোরেশন। এবং আজকের এক্সপ্লোরেশনে আমরা জানবো ইন্টারনেটের সবচেয়ে রহস্যময় জিনিসটা নিয়ে, যেটা হচ্ছে দ্য ডার্ক ওয়েব। আমরা আজকে ডার্ক ওয়েব সম্পর্কে জানবো, সেই সাথে ডার্ক ওয়েবের অনেকগুলো মিথ আজকে আমরা জানবো এবং সেগুলো সত্যতা যাচাই করবো। অর্থাৎ আমরা ডার্ক ওয়েবের অনেকগুলো বিষয়ের সত্য এবং মিথ্যা দুটো জিনিসকে আলাদা করব, এবং আজকের ভিডিওর আমাদের মূল টপিক সেটাই হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। একটি আইসবার্গের পানির উপরে মাত্র 0.005% থেকে 5% অংশ, এই অংশটাই হচ্ছে সারফেস ওয়েব। আর এই সারফেস ওয়েবই হচ্ছে সেই জায়গা যে জায়গা আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, উইকিপিডিয়া, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ যেসব ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অথবা গুগল ইন্ডেক্স করতে পারে সেগুলোই হচ্ছে সারফেস ওয়েব। আর এর ঠিক পরে আসে ডিপ ওয়েব। এখন অনেকেই ভাবে যে ডিপ ওয়েব হয়তো অনেক গোপন একটা জায়গা, এখানে অনেক ক্রাইম হয়। আসলে এমন কিছু না, ডিপ ওয়েবে কোনো ক্রাইম হয় না, এটা তেমন গোপন জায়গাও না। আপনি যখন আপনার জিমেইল ইনবক্সে লগ ইন করেন, ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালের রেজাল্ট চেক করেন, বা কোনো কোম্পানির প্রাইভেট ডেটাবেস ব্যবহার করেন, সেটাই হচ্ছে ডিপ ওয়েব। অর্থাৎ যেসব তথ্য মূলত পাবলিক না এবং সিকিউরিটি ওয়ালের পেছনে থাকে সেটাই হচ্ছে ডিপ ওয়েব। আর এই ডিপ ওয়েব আসলে অবৈধ কিছু না, এটা পুরোপুরি বৈধ, যেটা প্রতিদিনই আমাদের কাজে লাগছে। আর এই বিশাল ডিপ ওয়েবের নিচেই একটা ছোট্ট কোণে 1% চেয়েও কম জায়গা জুড়ে আছে এই ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো সাধারণ ব্রাউজার দিয়ে খোলা যায় না। এগুলো ডোমেইনে .com অথবা .org হয় না, বরং এগুলো শেষে থাকে .onion। এগুলো অ্যাক্সেস করতে প্রয়োজন হয় বিশেষ এনক্রিপ্টেড ব্রাউজার, যাকে বলা হয়ে থাকে টর অথবা দ্য অনিয়ন রাউটার। পেঁয়াজের যেমন অনেকগুলো খোসা থাকে, তেমনই কিন্তু টর আপনার ডেটাকে নেটওয়ার্কের 3টি আলাদা এনক্রিপ্টেড সার্ভার অথবা রিলের মাধ্যমে ঘুরিয়ে তারপর সঠিক গন্তব্যস্থলে পাঠায়। ফলে আপনার আইপি অ্যাড্রেস এবং অ্যাড্রেস কখনো পাবলিক হয় না, সেটা লুকানো অবস্থায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে, অপরাধীরা কি এই সিকিউরিটি সিস্টেমটাকে ইউজ করে অপরাধ চালিয়ে যাচ্ছে কিনা? পপ কালচার বা হরর ইউটিউবারদের সবচেয়ে পছন্দের গল্পটা হইতেছে যে ডার্ক ওয়েবে নাকি টাকা দিয়ে মানুষ খুন করার জন্য হিটম্যান পাওয়া যায়, অথবা লাইভ রেড রুম অথবা টর্চার দেখা যায়। প্রথমত টেকনিক্যাল দিক থেকে টরের স্পিড অনেক বেশি স্লো, আর সেই সাথে এর যে এনক্রিপ্টেড লেয়ার আছে সেটার জন্য কিন্তু এখানে লাইভ স্ট্রিম করা অথবা হাই ডেফিনিশন লাইভ স্ট্রিম করা ইজ অলমোস্ট ইম্পসিবল। আর দ্বিতীয়ত, ডার্ক ওয়েবে বাসা মাফিয়া নামের এক কুখ্যাত হিটম্যান ওয়েবসাইট ছিল। 2016 সালে এক হ্যাকার এই সাইট হ্যাক করে সব ডেটা লিক করে দেয়। আর সেই ডেটা কি ছিল জানেন? এই ওয়েবসাইটটা মূলত একটা বিশাল স্ক্যাম বা প্রতারণা। মানুষ যেখানে মানুষ খুন করার জন্য সেই ওয়েবসাইটের মালিককে বিটকয়েন দিত, সেখানে এই ওয়েবসাইটের মালিক সেই বিটকয়েন নিয়ে উধাও হয়ে যেত। কারণ মানুষ তো আর পুলিশকে বলতে পারবে না যে আমি মানুষ খুন করার জন্য টাকা দিয়েছিলাম আর সে আমার টাকা নিয়ে পালায় গেছে, তাই না? এমনকি 2017 সালে ক্রিস্টি নামের এক আমেরিকান নারী তার প্রাক্তন স্বামীকে মারার জন্য বাসা মাফিয়াতে প্রায় $5,000 বিটকয়েন পাঠিয়েছিলেন। হিটম্যান তো আসেই নাই, উল্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার এই বিটকয়েনের ট্রানজাকশন ট্র্যাক করে তাকে ধরে ফেলে এবং তাকে 5 বছরের জেল খাটতে হয়। গবেষণা প্রতিষ্ঠান রেকর্ডেড ফিউচারের সাইবার সিকিউরিটি ডেটা অনুযায়ী পুরো ডার্ক ওয়েবের মোট .onion ডোমেনের সংখ্যা মাত্র 55,000-এর কাছাকাছি। আর তার মানে হচ্ছে যে কোনো মুহূর্তে সচল থাকে মাত্র 8,000 থেকে 10,000টি ওয়েবসাইট, যেখানে সার্ভিস ওয়েবে 100 কোটি ওয়েবসাইট এখন সচল রয়েছে। তার মানে এর মাঝে 10,000 ওয়েবসাইট বলতে গেলে সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানির মতো। এখন অনেকেই ভাবেন যে আমি যদি টর ব্রাউজার ইনস্টল করি তাহলে হয়তো আমাকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে। আপনার এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা সহ অনেক গণতান্ত্রিক দেশে এই টর ব্রাউজার ইউজ করা এবং ডার্ক ওয়েব ভিজিট করা সম্পূর্ণ বৈধ। এখন সেটা অপরাধ কিনা সেটা ডিপেন্ড করে যে আপনি সেখানে কি অ্যাক্টিভিটি করছেন, আপনি কি সেখানে কোনো অপরাধমূলক অ্যাক্টিভিটি করছেন কিনা। আসলে টর নেটওয়ার্ক মূলত তৈরি করেছিল ইউএস মার্কিন নৌবাহিনী বা ইউএস নেভি, তাদের নিজস্ব গোপন যোগাযোগের জন্য। পরবর্তীতে এটি সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে দ্য নিউ ইয়র্ক টাইমস, তারপরে বিবিসির মতো বড় বড় সংবাদ মাধ্যমগুলো কিন্তু ডার্ক ওয়েবে তাদের ওয়েবসাইট .onion'ের মাধ্যমে পাবলিশ করেছে। এখন অনেকগুলো মিথের মধ্যে আরেকটা পপুলার মিথ হচ্ছে যে ডার্ক ওয়েবে যদি কেউ অপরাধ করে তাহলে তো সাইবার ক্রাইম, তাকে কোনোদিনও ধরতে পারবে না, তারা হয়তো অন্ধ হয়ে যাবে। 2011 সালে ড্রেড পাইরেট রবার্ট ছদ্মনামে রস ওব্রিকোট সিল্ক রোড চালু করেন, যেখানে অবৈধ ড্রাগস ও জিনিসপত্র বেচাকেনা হতো। তিনি ভেবেছিলেন তিনি সম্পূর্ণ অদৃশ্য, কিন্তু FBI তাকে ধরেই ফেলল।
রস শুরুর দিকে যখন তার সিল্ক রোড প্রচারের কাজ করছিলেন তখন কিন্তু এটা প্রবলেম সলভ করার জন্য সে তার ব্যক্তিগত ইমেল একটি ফোরামে ব্যবহার করেছিলেন এবং এই ইমেলটাকে ট্র্যাক করে FBI তাকে একদিন ধরে ফেলেন। এখন মূল প্রশ্ন হচ্ছে যে ডার্ক ওয়েবে যদি এরকম হিটম্যান অথবা রেডর নাই থাকে তাহলে ডার্ক ওয়েব আসলে হয়টা কি? এখানে কি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় না? এটা কি একদম পুরোপুরি বৈধ? উত্তর হচ্ছে না, এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি অবশ্যই হয়। অর্থাৎ ধরেন যে আপনি একটা থার্ড পার্টি ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন, সেখানে আপনার ইমেল, এনআইডি অথবা অন্য কোনো ডেটা দিয়েছিলেন এবং একটা সময় গিয়ে এই ওয়েবসাইটটা হ্যাক হয়ে গেল। তো হ্যাকাররা ডেটাগুলোকে কি করবে? তারা খুব অল্প দামে এগুলো ডার্ক ওয়েবে বিক্রি করে দেবে, অথবা হ্যাকাররা ফিশিং স্ক্যামের মাধ্যমে ক্রেডিট কার্ডে যে ডেটাগুলোকে চুরি করে সেগুলো তারা ডার্ক ওয়েবে খুব অল্প টাকায় বিক্রি করে দিতে পারে। আবার কোনো বড় বড় কোম্পানি যখন হ্যাকারদেরকে চাঁদা দিতে বারণ করে দেয় তখন কিন্তু সেই কোম্পানির ডেটাগুলোকে হ্যাক করে হ্যাকাররা সেই ডেটাগুলো নিলামে তুলে ফেলে ডার্ক ওয়েবে। অর্থাৎ আপনি হয়তো ব্যক্তিগতভাবে ডার্ক ওয়েবে কখনো প্রবেশ নাও করতে পারেন, কিন্তু আপনার ডেটা কিন্তু ডার্ক ওয়েব পর্যন্ত ইজিলি চলে যেতে পারে। তাই এই সময় সেফ থাকতে হলে আপনি এক পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করবেন না, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করবেন এবং সেই সাথে সন্দেহভাজন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আর আপনি চাইলে এই ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনি আপনার ইমেলটা দিতে পারেন। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমেল কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে দিয়েছিলেন, সেই ওয়েবসাইট হ্যাক হয়েছে কিনা অথবা আপনার ডেটা কোনোভাবে লিক হয়েছে কিনা। এখন ডার্ক ওয়েব কোনো রহস্যময় বা গোপন জায়গা না, এটা তৈরি হয়েছিল মূলত মানুষের সিকিউরিটির জন্য অথবা মানুষের গোপনীয়তাকে রক্ষা করার জন্য, কিন্তু অনেক মানুষ এটাকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করেছে। ইন্টারনেটের আলো আর আধারের এই খেলার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার আর আমার সচেতনতা। সো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি একটা লাইক করতে পারেন এবং এরকম ভিডিও আরও পেতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সেই সাথে আপনি ভিডিওটি আপনার ওই ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন যে ফ্রেন্ড আপনাকে প্রায় এসে ডার্ক ওয়েবের গল্প শোনায়, ডার্ক ওয়েবের অনেক হিডেন ফ্যাক্ট সম্পর্কে আপনাকে তথ্য দেয়। আর এই ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু শিখতে অথবা জানতে পেরে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।